কথায় বলে গাধা জল খায় তবে ঘুলিয়ে। সুপ্রিম কোর্টে হল্লা করতে গিয়ে সেই দশাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল এসআইআর হবেই। শুধু তাই নয়, এসআইআর হবে নির্বাচন কমিশনের শর্তে। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবারের শুনানিতে কমিশনের চাহিদা মতো রাজ্য সরকারি আধিকারিকদের তালিকা দিতে বাধ্য হয়েছে নবান্ন। সেই তালিকা থেকে কাউকে এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার হিসাবে নিযুক্ত করা যায় কিনা তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলেছে আদালত। সঙ্গে কমিশনের আধিকারিক ও এসআইআর কেন্দ্রে হামলার ঘটনায় কেন এফআইআর হয়নি তা জানাতে বলে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করেছেন প্রধান বিচারপতি। গোদের ওপর বিস্ফোরণার মতো এই মামলার মূল মামলাকারী এদিন শুনানি শেষে আদালতের বাইরে জানাদিকদের বলেন, মানুষের পাশে থাকতে নয়, ৪ ফেব্রুয়ারি আদালতে নাটক করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টে লণ্ডভণ্ড দশা হয় রাজ্য সরকারের আইনজীবীদের। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে রাজ্য সরকারের কাছে প্রায় ৮,০০০ গ্রেড বি আধিকারিক চেয়েছিল কমিশন। এ ব্যাপারে রাজ্য সরকারকে একের পর এক চিঠি দিয়েছে কমিশন। এদিন আদালতে কমিশনের আইনজীবী বলেন, কমিশনের নির্ধারিত যোগ্যতামান অনুসারে আধিকারিক দেয়নি রাজ্য। কমিশন চেয়েছিল এমন আধিকারিকদের যাদের প্রশাসনিক কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার বদলে রাজ্য সরকারের তরফে ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে, যাদের পদমর্যাদা গ্রেড বি আধিকারিকের সমান, কিন্তু তারা অর্ডার পাশ করার পদ্ধতিই জানেন না। গত শুনানিতেই রাজ্য সরকারকে কমিশনের চাহিদা মতো রাজ্য সরকারি আধিকারিকদের তালিকা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশের পর সোমবার সেই তালিকা পেশ করে রাজ্য সরকার। আদালত নির্দেশ দিয়েছে, এর মধ্যে থেকে যে আধিকারিকদের কমিশন যোগ্য বলে মনে করবে তাদের এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা যাবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জেলায় জেলায় ডিওদের কাছে কাজে যোগদান করবেন এই আধিকারিকরা। আর এখানেই উঠছে প্রশ্ন, গত বুধবার সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে গলাবাজি করে এলেন তার ফল কি হলো? কেন আগেই এই আধিকারিকদের কমিশনের কাজে নিয়োগ করেনি রাজ্য? গাধা যেমন ঘুরিয়ে জল খায়, নির্বুদ্ধিতার জেরে তেমনই কি ঘুলিয়ে জল খেলেন মুখ্যমন্ত্রী? নাকি তার শুধু কি শেষ বেলায় আদালতে সময় নষ্ট করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা? আপনার কি মনে হয়? জানান কমেন্টে। এখানেই শেষ নয়, এদিন আদালত স্পষ্ট করে দিয়েছে এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, তাই এসআইআর হবেই। এসআইআর প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ জারি করবেন না বিচারপতিরা। আর রাজ্যের দেওয়া কোন আধিকারিককে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে তাও ঠিক করবে নির্বাচন কমিশনই। ফলে এক কথায় বলা যেতে পারে, এসআইআর হবে কমিশনেরই শর্তে। রাজ্যের আবেদন খারিজ করে এদিনের শুনানিতে কেন্দ্রীয় সরকারের নিয়োগ করা মাইক্রো অবজারভারদের বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সঙ্গে কমিশনের আইনজীবীর সঙ্গে সহমতি প্রকাশ করে মাইক্রো অবজারভারদের ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। এদিন কমিশনের তরফে আদালতে জানানো হয়, মাইক্রো অবজারভাররা শুধুমাত্র ইআরও ও এইআরওদের সহযোগিতা করছেন। কার নাম বাদ যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে ইআরওদের। আদালত এদিন কমিশনের অবস্থানে সন্তোষ প্রকাশ করে স্পষ্ট করেছে, নাম বাদ দেওয়ার চূড়ান্ত অধিকার থাকবে ইআরওদের হাতেই। বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মাইক্রো অবজারভাররা ঘ্যাজ করে নাম বাদ দিচ্ছেন বলে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন, এদিন কমিশনের আইনজীবীর সওয়াল ও আদালতে তাতে সম্মতি প্রকাশে তা ভিত্তিহীন বলে প্রমাণিত হল। শুধু তাই নয়, এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে একটি দীর্ঘ হলফনামা জমা দেয় নির্বাচন কমিশন। তাতে আজ যে বিভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক ও দফতরগুলিতে হামলার কথা তুলে ধরা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, এর কোনো ঘটনায় কোনো এফআইআর দায়ের করেনি পুলিশ। একই সঙ্গে তুলে ধরা হয়েছে, কমিশনের নির্দেশের পরেও এসআইআর প্রক্রিয়ায় বেনিয়মে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত কার্যকরী পদক্ষেপ নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কমিশনের অভিযোগ পেয়ে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিপি পীযূষ পাণ্ডেকে শোকজ করেছে। সঙ্গে সমস্ত অভিযোগের জবাব দিয়ে আগামী সোমবারের মধ্যে তাকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এখানেই শেষ নয়, সোমবারের শুনানিতে আরও বেইজ্জতি বরাদ্দ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিন শুনানিতে আদালতে হাজির ছিলেন এসআইআর মামলার মূল মামলাকারী মুস্তারি বানো।
মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মুস্তারি এদিন আদালতে দাঁড়িয়েছিলেন গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেখানে। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে জানাদিকদের বলেন, আমার করা মামলায় গত শুনানিতে নাটক করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। উনার মামলা করার ইচ্ছা থাকলে আগে করলেন না কেন? উনার আসল উদ্দেশ্য প্রচার পাওয়া, মানুষের পাশে থাকা নয়। এদিন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের শাসনকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এ ব্যাপারে আদালতের নির্দেশে কড়া বার্তা দেওয়া উচিত। এরপরই নির্দেশে আদালত স্পষ্ট করে দিয়েছে, পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই ভারতের সংবিধান অনুসারেই চলতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। দেশের একমাত্র নির্বাচন নিয়ামক সংস্থা হিসাবে এসআইআর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশনই। কমিশনের এখতিয়ারে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই রাজ্য সরকারের। তাদের কাজ শুধু কমিশনের চাহিদা মতো আধিকারিক, পরিকাঠামো ও পরিষেবা দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। একই সঙ্গে এদিন রাজ্য পুলিশের ডিজিপিকে আদালত শোকজ করায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজীব কুমারের কৃতকর্মের কি জবাব দেয় নতুন ডিজিপি পীযূষ পাণ্ডে? তাতেই স্পষ্ট হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় নাকি এ কাজে যুক্ত তার পুলিশও। আপনার কি মনে হয়, আদালতের ভর্ৎসনার পর কমিশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে রাজ্য, নাকি রাজ্যের মানুষকে বোকা বানাতে কমিশনের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।